আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বিডিএস জরিপ এবং আদালতের মাধ্যমে অনেকেই জমি হারাতে যাচ্ছেন। কি কারণে, কোন বিষয় নিয়ে তারা হারাতে যাচ্ছেন, কিভাবে হারাতে যাচ্ছেন, সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি আমাদের দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি জরিপ কিন্তু বর্তমানে পরিচালনা করা হচ্ছে। সেটা হচ্ছে বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে যে কারণে করা হচ্ছে, সেই কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে সরকারের যে সম্পত্তিগুলি, সেই সম্পত্তিগুলি সরকারের খাতে নিয়ে যাবে। সাধারণ জনগণের যে সম্পত্তিগুলি, সেই সম্পত্তিগুলি জনগণের কাছে চলে যাবে এবং যেই সম্পত্তিগুলি নিয়ে বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলিও যাতে করে পূর্বের খতিয়ান দেখে, পূর্বের কাগজপত্র দেখে যাতে করে একজন মালিক তার সম্পত্তি ফিরে পেতে পারে, সেই বিষয়টা নিয়েই কিন্তু এই বিডিএস জরিপ। এই বিডিএস জরিপের আরো অনেক দিক রয়েছে, যে সরকারের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটিও যাতে করে সহজভাবে যাতে আদায় করতে পারে এবং বর্তমানে যেই প্রাপ্তিগুলি আদায় হচ্ছে তার থেকে যেন আরো বেশি গুণ। কারণ যেই সকল জমি নিয়ে সমস্যা আছে, সেই সকল জমি কিন্তু খাজনা বন্ধ আছে। এই খাজনা বন্ধ থাকার কারণে সরকার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জমির মালিকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতে করে ক্ষতিগ্রস্ত কেউ না হয়, সেজন্যই কিন্তু এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি পরিচালিত করা হয়েছে। আরো একটি বিষয় হচ্ছে, এই ডিজিটাল সার্ভের মাধ্যমে যে ডিজিটাল মানচিত্র দেওয়া হবে, স্মার্ট কার্ড দেওয়া হবে, এমনকি এই জরিপটি হয়ে যাওয়ার পরে অনেক বছর, যেখানে মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে 100 বছরের ভিতরে আর জরিপ কার্য পরিচালনা করা লাগবে না, যেহেতু এটা ডিজিটাল সার্ভে। তো যাই হোক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি যে কারা কারা জমির মালিকানা হারাবেন, তাদের মধ্যে যারা বিডিএস জরিপে, যেমন ভূমিমন্ত্রী মহোদয় কিন্তু স্পষ্ট করে একটি কথা বলেছেন যে বিডিএস জরিপ চলাকালীন সময়ে যাতে করে প্রত্যেকটি জনগণ জানতে পারে যে তার এলাকায় বিডিএস জরিপটি কত তারিখ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ প্রচারণা করার জন্য সর্বোচ্চ যে পদ্ধতিগুলি আছে, সেই পদ্ধতিগুলি ব্যবহার করার কথা বলা হয়েছে। মাইকিং করার কথা বলা হয়েছে, লিফলেট বিতরণ করার কথা বলা হয়েছে টিভি চ্যানেলে, তারপরে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও আমরা যেমন ভিডিও করে থাকি, এরকম বিভিন্ন মাধ্যমে জানানোর জন্য যে কোন কোন এলাকায় বিডিএস জরিপ শুরু হতে যাচ্ছে এবং প্রত্যেকটি জনগণ যাদের সম্পত্তি আছে তারা যেন নিজ নিজ কাগজপত্র পরিপাটি করে বিডিএস জরিপ যাতে সুন্দরভাবে সফলতার সাথে যাতে করতে পারে, সেই জন্য সহযোগিতা কিন্তু তিনি চেয়েছেন। তাহলে এই যে বিডিএস জরিপ, এখানে ভূমিমন্ত্রী মহোদয় আরেকটি কথা বলা হয়েছে যে স্পষ্ট করে বলেছেন তিনি যে এদিকে সর্বোচ্চ দিক যেটি, সেটি হচ্ছে যে সর্বোচ্চ নজর রাখতে হবে যে কোনো সাধারণ জনগণের সম্পত্তি যেন কোনোভাবেই সরকারের নামে এই রেকর্ডে যেন অন্তর্ভুক্ত না হয়। এটি কিন্তু 100% তিনি বলেছেন। আবার বলেছেন যে সরকারি যে সম্পত্তিগুলি আছে, এই সম্পত্তিগুলি যেন কোনোভাবেই সাধারণ জনগণের নামে যেন অন্তর্ভুক্ত না হয়। কারণ সাধারণ জনগণের নামে অনেকের নামেই কিন্তু বিএস খতিয়ান আছে বা অন্যান্য খতিয়ান কিন্তু অলরেডি সরকারি সম্পত্তি কিন্তু হয়ে আছে, সেগুলিও কিন্তু বলেছেন। যেমন জলমহল, তারপরে খাস খতিয়ানের সম্পত্তি, অর্পিত সম্পত্তি, এরকম অনেক সম্পত্তি আছে যেগুলি সরকারের নামে রেকর্ড খতিয়ান হওয়ার কথা, কিন্তু যোগ সাজসে এই ভূমি মন্ত্রণালয়ের যে সকল ভূমি অফিসগুলি আছে, সেখানে কিছু অসৎ ব্যক্তিদের দুর্নীতির কারণে, অসৎ ব্যক্তিদের প্রতারণার কারণে তারা কিন্তু এই সম্পত্তিগুলি ভূমি দস্যুদের নামে যে কোনো ভাবে বিনিময়ের জন্য হোক বা বিনিময় করে হোক বা তঞ্চকতা করে হোক, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই সম্পত্তি তাদের নামে রেকর্ড করে রেখেছে। এই সকল সম্পত্তি যাতে করে পরবর্তীতে তাদের নামে আর রেকর্ড খতিয়ান না হয়, সেই সম্পত্তি যেন 100% সরকারি সম্পত্তি সরকারের নামে এই বিডিএস জরিপটি যাতে হয়, সেই জন্য কিন্তু কঠোর নজর দেওয়ার কথা বলা হয়েছে। এবং যারা সাধারণ জনগণ, এই সাধারণ জনগণের সম্পত্তিও যেন কোনোভাবেই সরকারের নামে বিডিএস জরিপে অন্তর্ভুক্ত না হয়। এই যে যারা বিডিএস জরিপ থেকে বাদ পড়ে যাচ্ছে,
যদি তাদের যথা উপযুক্ত প্রমাণ থাকে যে এই সম্পত্তি পূর্বে থেকে তাদের নামে ভুলক্রমে বিডিএর জরিপে চলে গেছে, তাহলে কিন্তু বিজ্ঞ আদালতে কিন্তু আপনি মকদ্দমা দিয়ে সেই সম্পত্তি কিন্তু ফেরত আনতে পারবেন। কিন্তু যদি আপনার একটি মাত্র খতিয়ান থাকে বা এই সম্পত্তির অন্য কোনো কাগজপত্র নাই, পেশি শক্তির বলে আপনি সম্পত্তি খাচ্ছেন, এই সকল সম্পত্তি কিন্তু বিডিএর জরিপ থেকে ওই সকল অবৈধ মালিক যারা সম্পত্তির কোনো কাগজপত্র নেই তারা কিন্তু ছিটকে পড়বেন, তারা কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন না। তাদের সম্পত্তি কিন্তু হয় সরকারি কোষাগারে চলে যাবে খাস খতিয়ানের, সরকারি ভূমি অফিসে যে সকল অফিস আছে সেই সকল অফিসে খাস খতিয়ানে চলে যাবে, আর যে সকল সাধারণ জনগণ তাদের সম্পত্তি যারা ভোগ দখলে আছেন তাদের সম্পত্তি যখন বিডিএর জরিপে তাদের নামে হয়ে যাবে, তাহলে এই সকল ব্যক্তিরা কিন্তু ছিটকে পারবেন। এই একটি সুন্দর সিদ্ধান্ত, এই বিষয়টাকে কিন্তু ভালো চোখে দেখতে হবে এবং যাদের কাগজপত্র এখনো পর্যন্ত ভুল ত্রুটি রয়েছে সেগুলি কিন্তু পরিপাটি করে এই বিডিএর জরিপে যাতে করে সুন্দরভাবে আপনার নাম লিপিবদ্ধ করানো যায়, আপনার নামে যাতে করে বিডিএর জরিপটি হয় সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। এগুলো একটি পদ্ধতি। আরেকটি হচ্ছে আদালতের মাধ্যমে আপনি কিন্তু সম্পত্তি হারাচ্ছেন। কিভাবে হারাচ্ছেন আপনি নিজেও কিন্তু জানেন না। আপনি দেখেন যে বর্তমানে কিন্তু অনেকের জমির খাজনা নেওয়া কিন্তু বন্ধ করে দিছে। এই যে সরকারি কর্মকর্তাদের যে একটি মানে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা সাধারণ জনগণ অনেকেই জানেন না। যে একটা ভূমি অফিসে আমি যে যখন অনেকের কাছে জিজ্ঞাসা করলাম তাদের খাজনা বন্ধ করে রেখেছে এবং নায়েব সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, নায়েব সাহেব বলল যে এই জমিটা খাস খতিয়ানের, এই জমিটা হচ্ছে অর্পিত সম্পত্তি, এই জন্য খাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। খাজনা বন্ধ যাদের হয়ে গেছে তারা যখন খাজনা দেওয়ার জন্য যাচ্ছে তখন সেই সকল ব্যক্তিদেরকে তহসিল অফিস থেকে, এসি ল্যান্ড অফিস থেকে সরাসরি বলে দেওয়া হচ্ছে যে আপনি আদালত করে আসেন, অর্থাৎ আইনগত ব্যবস্থা নিয়ে আসেন। এসি ল্যান্ড অফিসে নামজারি করার জন্য গেলে তখন বলা হয় যে আপনি গিয়ে আদালত থেকে আপনি আইনগত দিক থেকে আসেন, আদালতে জাজমেন্ট নিয়ে আসেন, আদালত কি বলে সেটি দেখেন। এই বিষয়গুলির অর্থ আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না। এই খাজনা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যখন সরাসরি আদালতে মকদ্দমা করবেন আপনার খাজনা কেন নেওয়া হচ্ছে না, আপনি নামজারির জন্য কাগজপত্র জমা দিয়েছেন তাদের নামজারি কেন হচ্ছে না, যাদের কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট আছে, যে কাগজপত্রের ভিতরে কোনো সমস্যা নেই তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যাদের কাগজপত্রের মধ্যে সমস্যা আছে আমি তাদের কথা বলতেছি। এই কাজগুলির জন্য যখন আদালতে মামলা হচ্ছে, মামলা হওয়ার সাথে সাথে বিজ্ঞ আদালতের যিনি বিচারক মহোদয় তিনি কি করতেছেন, আপনি যতটুক সম্পত্তির প্রাপ্তি আছেন, আপনার যতটুক সম্পত্তি আছে, যেমন আপনি যদি অর্পিত সম্পত্তি আপনার ভাই ব্রাদার বোন তারা ভারতে চলে গেছে, আপনি সকল সম্পত্তি নিয়ে বসে আছেন, এই সকল সম্পত্তি আপনি ডিসি অফিস থেকে লিজ নিয়েছিলেন, সেই লিজ বাতিল হয়ে গেছে আপনি জানেনই না, কিন্তু দেখা গেছে এখন আপনি আবার নামজারি করতে গেছেন বা আপনি সম্পত্তি খাজনা দিতে গেছেন, যাই দেখেন খাজনা বন্ধ, আপনি আদালতে মকদ্দমা করছেন, আদালত আপনার হিসাব মোতাবেক যতটুকু প্রাপ্ত সম্পত্তি আপনার পাওয়ার কথা কাগজপত্র দেখে সেই সম্পত্তিটুকু আপনার নামে জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্ট মোতাবেক কতটুকু সম্পত্তি আপনি এসি ল্যান্ড অফিস থেকে নামজারি করে নিতে পারবেন। বাকি যে সম্পত্তিগুলি অর্পিত সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু সরকার তার খাস খতিয়ানে নিয়ে যাবে। আবার অনেকে আছেন যে যোগ সাজসে প্রতারণা করে পতিত সম্পত্তি একটি রেকর্ড করে তারপরে তিনি নামজারি করে সেই সম্পত্তি ভোগ দখলে ছিলেন, কিন্তু এই নতুন আইন আসার পরে সেই সকল জমিরও কিন্তু খাজনা বন্ধ করে দিয়েছে। আর খাজনা বন্ধ করে দেওয়ার পরে যখনই আবার নামজারি করার জন্য তারা পায়তারা করতেছে, বলতেছে আদালতে গিয়ে আপনি মামলা করে আসেন। যখনই আদালতে মামলা করা হচ্ছে তখনই আদালত বলতেছে এই জমির একটি মাত্র খতিয়ান দিয়ে আপনি নামজারি করেছেন, বাকি কাগজপত্রগুলি কোথায়, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, যখনই এই কাগজগুলি তিনি সাবমিট করতে পারতেছেন না, সেই সুবাদে এই সম্পত্তির যে মালিক যাকে পাওয়া যাচ্ছে না বা সেই সম্পত্তি পতিত অবস্থায় অর্পিত সম্পত্তি হিসেবে পড়ে আছে, এই সম্পত্তিগুলি কিন্তু খাস খতিয়ানে চলে যাচ্ছে, খাস খতিয়ানের সম্পত্তি। এইভাবে যারা যারা মানে ডিফল্টার, যাদের অন্য কোনো কাগজপত্র নেই, তাদেরই কিন্তু খাজনা দেওয়া বন্ধ হয়ে গেছে। এই খাজনা যখনই চালু করতে যাবে তখন আদালতে যেতে হবে। আদালতে গেলে সম্পূর্ণ কাগজপত্র সাবমিট না করলে আপনার কিন্তু সেখান থেকে জাজমেন্ট যাচ্ছে না, খাস খতিয়ানের সম্পত্তি খাস খতিয়ানে চলে যাচ্ছে। আর যদি এই সম্পত্তির কোনো মালিক থাকে, কাউকে যদি আপনি পক্ষ করে থাকেন, জনসাধারণ, তার পক্ষে জাজমেন্ট গেলে সে মালিকানা পেয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু অনেকেই সম্পত্তি হারাচ্ছেন। তবে যাদের কাগজপত্র 100% সঠিক আছে, তাদের খাজনা যদি বন্ধ করে থাকে বা যাদের সকল কাগজপত্র সঠিক আছে কিন্তু খাস খতিয়ানে সম্পত্তি চলে গেছে, আপনি সরকার কি কারণে খাস খতিয়ানে সম্পত্তি গেল সেটা
আপনি চাইতে পারেন আদালতে যে আমার সম্পত্তি সিএস আছে, এসএ আছে, আরএস আছে, সব খতিয়ান আছে, কিন্তু কি কারণে আমার এই সম্পত্তির খাজনা বন্ধ করা হলো এবং আমার সেই সম্পত্তি খাস খতিয়ানে চলে গেল। এটা নিয়ে যদি আপনি মকদ্দমা করেন তাহলে আদালত সকল কাগজপত্র দেখে আপনার পক্ষেই কিন্তু জাজমেন্ট দেবে। ভুল কারণে অনেক সম্পত্তি কিন্তু ব্যক্তি মালিকানা সম্পত্তি সরকারের নামেও খাস খতিয়ানে চলে গেছে, তার অধিকাংশ সম্পত্তি আছে সরকারি সম্পত্তি, তারা সাধারণ জনগণ ভোগ দখলে আছে। এই বিষয়গুলি নিয়ে যাদের কাগজপত্রের মধ্যে গলদ আছে, যাদের কাগজপত্রের মধ্যে ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে, সেই সকল ব্যক্তিরা কিন্তু এই বিডিএর জরিপ এবং এই খাজনা বন্ধ করে দিয়ে আদালতমুখী করা, অর্থাৎ সরকার একটি কথা বলেছে যে সুবর্ণ সুযোগ যেটি আদালতে যেতে পারে, সাধারণ জনগণ আদালতে যেতে পারে, কারণ আদালতের ডিসিশন ছাড়া, আদালতের জাজমেন্ট ছাড়া, রায় ছাড়া, ডিগ্রি ছাড়া কাউকে মালিকানা দেওয়া হবে না। কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা থেকে থাকে আদালতের ডিগ্রি লাগবে, আদালতের ডিগ্রি হলে আপনি মালিকানা পাবেন। তা আদালতেই পাঠায় দেওয়া হচ্ছে খাজনা বন্ধ করে দিয়ে, নামজারি বন্ধ করে দিয়ে, আর সেখান থেকেই জাজমেন্ট আসবে প্রকৃত জমির মালিককে। এই জন্যই বলা হয়েছে যে বিডিএর জরিপ এবং আদালতের মাধ্যমে কিন্তু অনেকেই জমি মালিকানা হারাচ্ছেন। এই বিষয়টি সবাই মাথায় রাখবেন এবং যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কাগজপত্রের ঘাটতি থাকে, সেগুলি সম্পূর্ণ করে আপনার বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।